আমার রাজশাহী ভাষায় একটা নাটক ছিল, মা আমার বেটা কি বলছে পাইতে পাচ্ছি না গো, কি বলেছে? তো আমি চোর ছিলাম ভাইয়া। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো একটা বগি ছিল, বিরোধী দলের মতো বলেছিল পান্তা আমি পাই না, পুটির মাছও পাই না। তারা আমাকে এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করাইছেন, কোনোদিন কষ্ট দেয়নি আমাকে যে আমি একটা সাধারণ পরিবারের ছেলে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, ইমরান হাস্য বলেই পরিচিত। আমি 2015 সালে বাংলাদেশ এনটিপির হাস্য পারফর্মার ছিলাম। থিয়েটার অ্যান্ড মিডিয়া নিয়ে অনার্স করছি এবং রংনা নাট্যগোষ্ঠীর একজন নাট্যকর্মী, নিয়মিত নাটক সিনেমা করছি। আর আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বাংলা নাটক বেশি করে দেখবেন, অবশ্যই ভালো দিকগুলো দেখবেন। আর প্রতিটা জিনিসের খারাপ ভালো দিক আছে, খারাপগুলো অবশ্যই বর্জন করবেন, তাহলে আমাদের নাটক সামনে এগিয়ে যাবে। আমি চাই ভাইয়া পুরো বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে। আর একটা মানুষ সবার মন জয় করতে পারবে না, কিন্তু আমার যতটুকু স্বপ্ন যে মানুষ আমাকে চিনবে ভালো কাজের মাধ্যমে। এটা আসলে অনেক, কারণ আমরা থিয়েটার করি, সেই থিয়েটার করছি নিয়মিত। থিয়েটারে এখনও ভাইয়া চা ঢয়ে নিয়ে যেতে হয়, সিনিয়রদেরকে চা খাওয়াতে হয়। আমি থিয়েটার আর মিডিয়া নিয়ে অনার্স করছি, নিয়মিত ভাইয়া চেষ্টা করছি শেখার জন্য। বিশেষ করে যারা সিনিয়র অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা যখন অভিনয় করে, আমি আসলে আমার শুটিং শেষ হলে আমি তাদের দিকে তাকিয়ে থাকি তারা কীভাবে অভিনয় করছেন, সেটা দেখার চেষ্টা করছি। বাসায় নিজে নিজে প্র্যাকটিস করছি, নিয়মিত শেখার চেষ্টা করছি। আমি ছোটোবেলা থেকে ভাইয়া এলাকায় খুবই জনপ্রিয় ছিলাম। মানে আজকে অভিনেতা ইমরান এই জন্য না, আমি ছোটোবেলা থেকে এলাকায় যত ওয়াজ মাহফিল হতো আমি ওয়াজ করতাম। এরপরে যখন ক্লাস 6-এ উঠলাম, তারপর থেকে মিরাক্কেল দেখা শুরু করলাম। এরপরে ভাইয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমার জন্য একটা পুরস্কার বরাদ্দ থাকতো, কৌতুকের জন্য ইমরান হোসেন পুরস্কারটা পাবে, এটা আমার জন্য লেখাই থাকতো। আর আমি বরাবরই পাইতাম। তো যখন মিরাক্কেল দেখতাম, আমার বন্ধুদেরকে বলতাম যদি আমাকে টিভিতে দেখা যাইতো, খবরের কাগজে যদি আমাকে মানুষ পড়তো, তা আমার কিছু বন্ধু বলতো দূর বাড়া, এটা কি সম্ভব, গ্রামে থাকো তুমি। আবার কিছু বন্ধু আছে যারা বলতো অবশ্যই তুমি পারবা। তো উত্থানটা ভাইয়া 2014 সালে আমি যখন নজিপুর সরকারি কলেজে পড়াশোনা করি, তখন আমি মিরাক্কেল 7-এর সুপারস্টার তানভীর সরকার ভাইয়ার সাথে যোগাযোগ করি। আমার প্রথম ওস্তাদ, ওনার কাছে আমি জোকস প্র্যাকটিস করি। এরপরে আমার আরেকজন ওস্তাদ বাংলাদেশ চলচ্চিত্রের তানভীর চিকুন আলী ভাই, চিকুন আলী ওস্তাদের কাছে যাই। এরভাবেই আসলে উত্থানটা শুরু হয়। এরপরে 2015 সালে ভাইয়া বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো এনটিভির হাস্য, আমি সেখানে অডিশন দিই। বাংলাদেশ সেরা 40-এর মধ্যে আমিও হই, ছোট্ট একটা বাচ্চা মানুষ। অডিশনে যখন সিলেক্ট হলাম, বাংলাদেশ চলচ্চিত্রতে এসে 4 নম্বর ফ্লোরে আমাদের শুটিং হলো। খুব পিছিয়ে ছিলাম তো ভাইয়া, যখন বাদ পড়ে গেলাম একটা এপিসোড করার পরে খুব কান্না হচ্ছিল। এক বড় ভাই এসে বললেন, তারেক ভাই এসে বলছে, ইমরান তোমার অভিনয় ভালো, তুমি অভিনেতা হবা। তারপর থেকে ভাই কেমন জানি একটা জিদ হয়েছিল যে আমি অভিনেতা হব এবং এই সিনেমাতে নাটক অভিনয় করব। আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এখানে। আমি যেন মানুষের মনে একটা জায়গা করে নিতে পারি। যেমন আমাদের বাংলাদেশে অনেক লিজেন্ড অভিনেতা রয়েছেন যারা আমাদের মাঝে হয়তো বেঁচে নেই, কিন্তু এখনও তারা আমাদের মাঝে বেঁচে আছেন তাদের কর্ম দিয়ে। হুমায়ুন ফরিদি স্যার, এরকম একজন মানুষ হতে চাই যারা মানুষ মনে করবে যে ইমরান হাস্য একজন অভিনেতা ছিল। আমি এটা চাই ভাইয়া। আমার ভাইয়া প্রায় 400-র উপর নাটক অভিনয় করা হয়েছে। বিশেষ করে বৈশাখী টিভিতে আমার সবচেয়ে জনপ্রিয় একটা ধারাবাহিক নাটক ছিল, সেখানে আমি সুম্মাচোর বলে পরিচিত। নাটকের নাম হচ্ছে স্বপ্ন আড্ডা। এবং বৈশাখী টিভির সেই নাটক থেকেই আমাকে এখনও অনেক মানুষ সুম্মাচোর বলে ডাকে। আমার রাজশাহী ভাষায় একটা নাটক ছিল, মা আমার বেটা কি বলছে পাইতে পাচ্ছি না গো, কি বলেছে? তো আমি চোর ছিলাম ভাইয়া। তো আমি মগবাজারে শুটিং শেষ করে নামছি, এক ছোটো বাচ্চা এসে আমাকে বলতেছে, মা আমার বেটা ল্যাপটপ চুরি করেছো নাকি? তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। বৈশাখী টিভি আমাকে অনেক কিছু দিয়েছে। আর ভাইয়া সিনেমা প্রায় 25টার মতো করা হয়েছে, এর মধ্যে রিলিজ হয়েছে প্রায় 15টার মতো। সর্বশেষ আমার সিনেমা মুক্তি পেয়েছে লাল শাড়ি ঈদে, এবং সৈকত নাসির স্যারের সুলতানপুর, অনেকগুলো ভাইয়া শান পেয়েছে রাহিম ভাইয়ার, এরকম অনেকগুলো সিনেমা আমার অভিনয় করা হয়েছে। ভাইয়া 3টাই আমার কাছে ভালো লাগে, কারণ মঞ্চ হচ্ছে একদম এখান থেকে আমরা তৈরি হয়ে আসছি। আর নাটক
মঞ্চের পরে আমার শুরু হয়েছে সিনেমা, তারপরে নাটক। আমি নাটকে সবার পরে আসছি। তো মঞ্চে যখন অভিনয় করতে যাই ভাই, এটা একটা আলাদা ভালো লাগে এই জন্য দর্শকের সামনে সরাসরি পারফর্ম করি, এবং দর্শক মঞ্চ থেকে উঠে এসে জড়াই ধরে বলে খুব ভালো লাগছে ইমরান, যেটা শিল্পকলায় ভাই আমি বরাবরই পেয়ে থাকি। তো মঞ্চটা একদম আমার কলিজার সাথে লেগে আছে। আর নাটক যেটা আমাকে ভাইয়া পরিচিত করছে, আমি যেখানেই যাই সেখানে 10 জনের মধ্যে একজন হলেও বলে ভাই আপনার নাটক দেখে খুব ভালো লাগে। তখন অনেক ভালো লাগে, বন্ধু সার্কেল থাকে, ছবি তোলে, এটা ভালো লাগে। আর সিনেমা ভাই এটা তো বড় পর্দা। লালসারি সিনেমা করার পরে আমাকে অনেকে যখন দেখে বলে ভাই আপনি কি ছেলে না হিজড়া? তা আমি বলি কেন ভাই? লালসারিতে দেখলাম যে আপনি হিজড়ার অভিনয় করছেন, আপনি তো হিজড়াই মনে হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে এটাই আমার সাকসেস ভাইয়া। মানিকগঞ্জে আমরা শুটিং করি, অপু বিশ্বাস আপু, দিদি, সাইমন ভাই। তো আমি যখন শুটিং করি ভাইয়া, এই গ্রামের একটা মানুষও বলে নাই যে আমি ছেলে। কারণ ভাই 18 দিন শুটিং করছি, 18 দিন আমি ওইভাবেই কথা বলছি। আমার মার সাথে আমি ফোনে কথা বলছি এইরকমই, কারণ আমি ক্যারেক্টার থেকে বের হতে চাইনি। তো যারা দেখেনি লালসারি তারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ, দুলাল ভাই আপনি কি যে বলেন না, আমার খালি এখন শরম লাগতেছে, কারণ সালাম ভাই এখানে বসে আছে পাশে। আল্লাহ, এটাই দেখতে পাবেন। যারা যারা দেখেননি লালসারি দেখবেন, ওকে? এটা ছিল আমার ক্যারেক্টার। একটা ছোট্ট কবিতা, একটা ছোট বাচ্চা একটা কবিতা কীভাবে পড়বে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা, আম্মু ক্ষুধা লাগছে, এটা বলবে। এই কবিতা শোনার পরে রাজনৈতিক নেতা বলছেন তোমরা শুধু একাই পারো না, আমরাও পারি। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে একটা বগি ছিল, বিরোধী দলের মতো বলেছিল পান্তা আমি পাই না, পুটির মাছও পাই না, কি কি যেন বলেছিল, সম্পূর্ণ বিরোধী দলের সাজানো নাটক। এই কবিতা শোনার পরে আমাদের একজন শিল্পী আছে হাসান ভাই, বলছে আমি বলবো ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা চা চা। কিছু মানুষ কথায় কথায় হাসে, বিশেষ করে মহিলারা কথায় কথায় হাসবে, মানে কিছু বললে কেমন আছো, মানে কথার আগে হাসবে। ওই দেখা যায়, ওই দেখা যায় তাল গাছ, ওইখানেতে বাস করতে। আবার আছে কিছু মেয়ে যারা কথায় কথায় কান্না করে, স্বামী যদি বলে যাও একটু পানি নেশো তো বউ গরম লাগছে, এরকম অনেক বউ আছে কাজের ভয়ে, তারা বলবে ওই দেখা যায় তাল গাছ, ওই কানেতে বাস করে কানা বগির চা। এই কবিতাটা বলবে। এই কবিতাটা সর্বশেষ ঢাকাতে বেশি দেখা যায়, বিশেষ করে বলাকা বাসে উঠলে, সেটা হচ্ছে মহাকালী। তারা বলতেছে আমরাও পারি। বলেন তারা বলতেছে কিভাবে? আল্লাহ গো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা চা চা। দুঃখটা হচ্ছে আমি ভালো আছি। অনেক কিছু আসলে বলা যায় না, যেমন আমার স্বপ্ন যেটা, আমার মাকে আমার বাবাকে তারা যেন সবসময় আমাকে দেখে ভালো থাকেন। আমি ছোটোবেলা খুব বোকা ছিলাম। আমি স্কুলে যখন সরকারি খাতা দিত আমি নাম লিখতে পারি নাই, আমাকে খাতা দেওয়া হয়েছিল না। তো আমার মা কান্না করছিল, আমার মাকে মানুষ বলতো যেটা পাগল ছেলে, একটাই ছেলে বংশে, তাও আবার পাগল পড়তে পারে না, নালা পড়ে। তা আমার মা খুব কান্না করতো। আমার মা আমাকে পড়াশোনার জন্য অনেক মারতেন। যখন আমার নাটক দেখে মানুষ এখন মায়ের কাছে যায়, আমার পরিবারকে বলে, আমার মা কান্না করে, এবং আমার স্বপ্ন আমি ভালো কিছু করে আমার মা বাবাকে, আমার পরিবারকে, আমার চাচা, আমার দাদা, আমার খালা, আমার বোনদেরকে উৎসর্গ করতে চাই। তারা আমাকে এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করাইছেন, কোনো দিন কষ্ট দেয়নি আমাকে যে আমি একটা সাধারণ পরিবারের ছেলে। তো স্বপ্ন এটাই ভাইয়া, দুঃখ এটাই, এখনও মা বাবার জন্য হয়তো তেমন কিছু করতে পারিনি, সেটাই হয়তো আক্ষেপ রয়েছে। আল্লাহর কাছে একটাই জিনিস চাই, আল্লাহ ভালো কিছু করে যেন আমার মা বাবার মুখটা উজ্জ্বল করতে পারি, এটাই চাওয়া। সবাই দোয়া করবেন। কি বলছো তুমি? তুমি আমাকে ভালোবাসবে না নাকি? সত্যি করে বলছি, নিজের জীবন দিয়ে রাস্তায় রূপালি আমলি আছে, ল্যাংরা আম কেটে খাওয়াবো তোমাকে, কেন পাইতে পারছো না বলে তো?
তোমাকে নিয়ে আমি হাতিঝিলে ঘুরতে যাব, তোমাকে নিয়ে মেট্রো রেলে ঘুরবো। বিশ্বাস করো শারমিন, আমি তোমাকে ভালোবাসি। একবার আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি। নিজের জীবন নিজের কলিজা খুলে তোমাকে দিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ শারমিন।